মঠলেনের মুখে পৌঁছতেই ঝেঁপে বৃষ্টি এলো। সকাল থেকে সামান্য মেঘলা মতো করেছিল বটে, কিন্তু বৃষ্টি হবে এমন কোনো আভাস পাইনি। আজকে ছুটির দিনে বিকেলে তারানাথের বাড়ি আসবো বলে অশ্বিনীকে আগেই বলে রেখেছিলাম। ফলে আমি গলির মুখে দাঁড়িয়ে তেলে ভাজাওয়ালার কাছ থেকে গরম গরম বেগুনি আর আলুর চপ কিনছি। এমন সময় অশ্বিনীও এক বাক্স পাসিংশ নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। তেলে ভাজার ঠোঙা হাতে নিয়ে যে তারানাথের বাড়ির দিকে রওনা দিতে যাব, এমন সময় বৃষ্টি। অশ্বিনী ছাতা আনেনি। কোনো মতে আমার এই ছাতার তলায় মাথা গুজে হাঁটতে হাঁটতে বলল, আবহাওয়া অফিসে যারা কাজ করে তারা সব মুখু ডিম। আমি রেডিওতে খবরের পরে আবহাওয়ার সংবাদ শুনেছি খুব ভালো করে। তাতে বলেছিল আজ সারাদিনই শুকনো খটখটে থাকবে। ব্যাটাটা একেবারে যাতা। ঝমঝম বৃষ্টিতে একটা ছাতায় দুজনের রক্ষা পাওয়া বেশ মুশকিল। কোনো রকমে দ্রুত হেঁটে আধ ভেজা গোছের হয়ে তারানাথের বাড়ি পৌঁছে গেলাম। বৈঠকখানার দরজা খোলাই ছিল। চাটাই বিছন্ন তক্ত বসে বসে তারানাথ হুম করে টান দিচ্ছিল। আমাদের দেখে বলল, বড্ড ভিজে গিয়েছো দেখছি তোমরা। অবশ্য আমারই দোষ, সময়টা সামান্য এদিক ওদিক হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনার দোষ মানে? আমরা ভিজেছি, তার সঙ্গে আপনার সম্পর্ক কি? তারানাথ মৃদু হেসে বলল, না, তেমন কিছু না। সময় হিসেব করতে একটু গোলমাল হয়ে গিয়েছিল, নইলে তোমরা আর ভিজতে না। অশ্বিনী অবাক হয়ে বলল, তার মানে? তারানাথ গম্ভীর গলায় বলল, মানে বৃষ্টি যে আজ বিকেলে হবে তা আমি জানতাম। এদিকে তোমাদেরও আসবার কথা, তাই কিছুক্ষণের জন্য বৃষ্টিটাকে পিছিয়ে দিয়েছিলাম। আরো পারতাম হয়তো, কিন্তু প্রকৃতির বড় মাপের শক্তিগুলোকে নিয়ে ছেলে খেলা করতে নেই। যাই হোক, আরো মিনিট 10 পিছিয়ে দিলে তোমাদের আর কষ্ট পেতে হতো না। তারানাথের কাছে এমন অনেক অদ্ভুত কথা শুনে শুনে আমরা প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি, তবু এখনো এক এক সময় তাক লেগে যায়। বললাম, আপনি ঘটাতে পারেনও নানান কাণ্ড কারখানা, বৃষ্টি আবার আটকানো যায় নাকি? উত্তরে তারানাথ একটু চটে গিয়ে বলল, তাই নাকি? আটকানো যায় না? তাহলে আর আটকালাম কি করে? এই ধরনের কথায় আর কি উত্তর দেওয়া যায়? বললাম, আপনার যা কাণ্ড, আপনি সবই পারেন। তারানাথ একটু রেগে গিয়ে বলল, আরে না হে না, ঠাট্টা নয়। আগমতন্ত্রের কি বা তোমরা জানো? বৃষ্টি তো সামান্য দুর্যোগ। অনেক বড় বড় প্রাকৃতিক দুর্বিপাককেও শিক্ষা এবং শক্তি ঠিক মতো প্রয়োগ করতে পারলে আটকে দেওয়া যায়। এই তো সেদিন। এই পর্যন্ত বলে তারানাথ হঠাৎ চুপ করে গেল। আমি বললাম, সেদিন কি? উত্তরে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, এমনিতেই তোমরা কোনো কিছু বিশ্বাস করতে চাও না। তোমাদের এসব বলা মানে যে বিদ্রুপের শিকার হওয়া। সর্বনাশ, একটা অদ্ভুত কোনো ঘটনা বুঝি না শোনা থেকে যায়। আমি কিছু বলবার আগেই অশ্বিনী বলল, না চক্রবর্তী মশাই, আমরা কখনো আপনার কথা অবিশ্বাস করি না। মাঝে মাঝে আপনাকে রাগাবার জন্য একটু মজা করিয়েই যায়। অবশ্য সেটাও আমাদের করা উচিত না। প্রসঙ্গ ঘোরাবার জন্য বললাম, আচ্ছা থাক ওসব কথা, সেদিন কি যেন হয়েছে বলছিলেন। উত্তরে তারানাথ হাতের হুকোটা তক্তাপোষে নামিয়ে রাখতে রাখতে বলল, হয়নি, হতে পারত। গত 12ই আষাঢ় দুপুরবেলা কোথায় ছিলে? কি করছিলে তোমরা? এই ধরো বেলা 2:30 নাগাদ। হিসেব করে বললাম, শনিবার ছিল, 2:30 মানে সবে ছুটি হয়েছে অফিসে। ওই বাড়ি যাব বলে ট্রাম রাস্তার দিকে হাঁটছি। আচ্ছা কেন বলুন দেখি? উত্তরে তারানাথ বলল, ওই সময়টায় কিছু অনুভব করতে পেরেছিলে? মানে হঠাৎ কোনো অস্বাভাবিক কোনো অনুভূতি হয়েছিল? আশ্চর্য, এতদিন মনে ছিল না, এখন তারানাথের সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়ল। তাই তো, সেদিন একটা ছোট্ট ব্যাপার হয়েছিল বটে। মনে রাখার মতন বড় মাপের কিছু নয়, কিন্তু এটা ঠিক যে তখন একটু অবাক লেগেছিল। ট্রাম আসতে দেরি হচ্ছে। ট্রাম স্টপের পাশে একটা দোকান থেকে সিগারেট কিনে ধরাচ্ছি। হঠাৎ মনে হলো পায়ের তলাটা কেমন যেন একটু সুসুর করছে। বড় ঢেউ পিঁপড়ে বা কুবড়ে পোকার উপর ভুল করে পা দিয়ে তাঁড়ালে যেমন হয় ঠিক তেমন। চটিটা খুলে একবার পা ছেড়ে নিলাম, তবু সুসুর ভাবটা কমল না। অনেক সময় স্নায়ুর বিক্ষেপে শরীরের এক এক জায়গায় বিচিত্র অনুভূতি হয়।
ভাবলাম তাই বুঝি হচ্ছে। কিন্তু সেই মুহূর্তে একটা ব্যাপার চোখে পড়ে একটু অবাক হয়ে গিয়েছিলাম। দুপুরবেলা, ফাঁকা রাস্তা, উল্টো দিকের ফুটপাতে এক মধ্যবয়স্ক ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে পা থেকে চটি জোড়া খুলে কি জানি লক্ষ্য করছিলেন। তারপর দেখলাম একবার পাও ছাড়লেন, তারপর একটু যেন হন্তদন্ত হয়ে আবার হাঁটতে শুরু করলেন। ভাবলাম, এ আবার কি হলো রে বাবা, আজ সবারই পায়ের তলায় কুবড়ে পোকা ঢুকেছে নাকি? সাময়িক ব্যাপার, একেবারেই ভুলে গিয়েছিলাম। তারনাথের দিকে তাকিয়ে দেখি সে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি নিয়ে আমাকে দেখছে। চোখে চোখ পড়তেই বলল, কি মনে পড়লো? বললাম, হ্যাঁ মনে পড়েছে, তা সে এমন কিছু ব্যাপার নয়। তারনাথকে ঘটনাটা বললাম। সে মুখে অল্প হাসি নিয়ে শুনল পুরো ঘটনাটা, তারপর বলল, আর কিছু? উত্তরে ঘাড় নেড়ে বললাম, না আর কিছু নয়, কেবল মনে হয়েছিল রাস্তার ওপারের ভদ্রলোকেরও আমার মতন একই অনুভূতি হয়েছিল কি করে। উত্তরে তারানাথ বলল, কেবল ওই ভদ্রলোকই নয়, আরো অনেকে নিশ্চয়ই সেদিন পায়ের তলায় শ্বশুর করে উঠেছিল। তারা তো আর সেই মুহূর্তে তোমার কাছাকাছি ছিল না, বা তাদের তুমি চেনও না, নইলে গল্প শুনতে পেতে। এতক্ষণ আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, এখন হঠাৎ অশ্বিনীর দিকে চোখ পড়তে দেখি সে মুখে বিস্ময় ফুটিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তার বিহ্বল ভাব লক্ষ্য করে তারানাথ বলল, কি হে অশ্বিনী, তুমিও কিছু টের পেয়েছিলে নাকি? একবার গলা ছেড়ে অশ্বিনী বলল, কি বলবো পণ্ডিত মশাই, আপনাদের কথা শুনতে শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। 12ই আসার ওই সময়ে আমি শিয়ালদার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম মুড়াগাছা লোকাল ধরবো বলে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে দেরি করছিল। আমি ফেরিওয়ালার কাছ থেকে কুচি শশা কিনে নুন লঙ্কা মাখিয়ে খাচ্ছিলাম। যাবো মামার বাড়ি। ট্রেন ঢুকতে দেরি হলে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে, কারণ স্টেশনে নেমেও মাইল 2 পথ হাঁটতে হবে আমাকে। হঠাৎ আমার মনে হলো পায়ের তলাটা যেন শুশু করছে। চুটি খুলে পায়ের দিকে একবার তাকালাম, না, জুতোয় বা পায়ে কোনো পোকা বা ওই ধরনের কিছু লেগে নেই। আমিও ভাবলাম মাঝে মাঝে চামড়ার বিভিন্ন জায়গায় শুশুরি ভাব হয়, ইও বুঝি তেমন। তবে আমি কাছাকাছি প্ল্যাটফর্মের লোকেদের মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করিনি। তখন মনে হয়েছিল সাধারণ ব্যাপার, কিন্তু এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে এর মধ্যে অন্য কিছু একটা ব্যাপার আছে। স্মিত হেসেই তারানাথ বলল, 11ই আষাঢ় অমাবস্যা ছিল। তোমরা তো জানো অমাবস্যার দিন আমি সারা রাত জেগে দেবীর আরাধনা করি। জিজ্ঞাসা করলাম, মানে কালী সাধনা করেন তাই তো? উত্তরে তারানাথ আবার স্মিত হেসে বলল, না, ঠিক তা নয়। দেবী কালীর পূজা প্রথমে করিনি বটে, কিন্তু মধ্যরাত্রি থেকে মধুসুন্দরী দেবীর পূজা করি ভোর রাত পর্যন্ত। এই পূজা সাধারণ পূজা নয়, কারণ আগমতন্ত্রে মধুসুন্দরী দেবীর উল্লেখ এবং স্তব আছে বটে, কিন্তু পুজোর বিস্তৃত ব্যবস্থা ও প্রকরণ কিছুই লেখা নেই। তা আমি পেয়েছি 10 মাতৃকা তন্ত্রের শেষে কাঠের ত্রিপট্ট দিয়ে বাঁধা ঠাকুরদার হাতে লেখা অন্তপুথির পাতায়। কোন পুঁথি বুঝলে? আরে যার শেষে জড়াসুরের পুজোর নিয়ম পেয়েছিলাম। সেই গল্পও তো তোমাদের বলেছি, মনে পড়ছে? মনে পড়ল, তারানাথের ঠাকুরদার হাতে লেখা ওই পুঁথির শেষ দিকটা কিছুটা পুড়ে গিয়েছিল, কিছুটা ঝুরঝুরে হয়ে গুঁড়ো হয়ে পড়ে গিয়েছিল। এতদিন পরে আর তারানাথকে সে পুঁথি দেখাবার জন্য অনুরোধ করে লাভ নেই। তার পাতাগুলো পঞ্চভূতে মিশে গিয়েছে বহুদিন। বললাম, তা সেই পুজোয় বসে আপনি কি পেলেন? নইলে ওই প্রসঙ্গ উল্লেখ করার কারণই বা কি? বাইরে বৃষ্টির দাপট আরো বেড়েছে। এলোমেলো হাওয়ায় জানলার পাল্লা একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টির ছাট আসছে বাতাসের সঙ্গে। অশ্বিনী উঠে জানলাটা ভালো করে বন্ধ করে দিল। তারানাথ বলল, গল্পে গল্পে অনেক দেরি হয়ে গিয়েছে। তোমাদের আনা তেলে ভাজাও তো এখন একেবারে ঠান্ডা। বসো একটু, আমি ভেতর থেকে আসছি। এই তেলে ভাজাগুলো গরম করতে হবে, আর গরম চাও তো একটু চাই নাকি? আসছি এক্ষুনি। কথা বলতে বলতে বা গল্পের ফাঁকে তারানাথ মাঝে মাঝে বাড়ির ভেতরে যায়, কখনো সত্যি সেটা চা করতে বলার জন্য, কখনো বা আমাদের একটা ধূমপানের সুযোগ দেবার জন্য। তারানাথ প্রবীণ লোক, তার সামনে আমরা সিগারেট খাই না। আমরা জানি তারানাথ ইচ্ছে করে অন্তত 5-6 মিনিট দেরি করে আসবে। তারানাথ ভেতরে যেতেই আমরা দুজনে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম।
এখনো হাওয়ার সঙ্গে হালকা ছাঁট আসছে বটে, কিন্তু বারান্দার একদিকে একটুকরো তিরপল টাঙানো রয়েছে। বারান্দার সেখানটায় বাতাসের দাপট কম। অশ্বিনী আর আমি দুটো কাঁচি সিগারেট ধরালাম। জোরে জোরে 3-4টে টান দেওয়ার পর ঠান্ডা চলো হাওয়া লেগে গা শিরশির করা ভাবটা কেটে গেল। ঘরের ভেতর থেকে উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ শুনে বুঝলাম তারানাথ ঘরে ফিরে এসেছে। ঘরে ঢুকে বললাম, মানে একটু বৃষ্টি দেখছিলাম আর কি। বেশ ঝমঝম করে নেমেছে আজকে। এমন দিনে একটা জমাট গল্প না হলে কি চলে? তক্তা বসে বসতে বসতে তারানাথ বলল, বৃষ্টি দেখছিলে সে তো বুঝতেই পেরেছি। যাক, গরম তেলে ভাজা আর চা আসছে, খেতে খেতে দেখি কোনো গল্প মনে পড়ে কিনা। আমি বললাম, কিন্তু ওই পায়ের তলায় সুরসুর করা রহস্যটার বিষয়ে তো কিছুই বললেন না। কি হয়েছিল একই আসার রাত্রিরে আপনার পুজোর সময়? আমাদের দেওয়া পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে তৃপ্ত মুখে ধোঁয়া ছাড়ল তারানাথ। তারানাথ বলল, ব্যাপার কি জানো, তন্ত্র সাধনার এসব পুরো কথা সাধারণ মানুষ অনেক সময় ঠিক বুঝতে পারে না, তাই সহজে কারো কাছে বলি না। আর এসব অভিজ্ঞতা হয়ও খুব কম। 11ই আষাঢ় যজ্ঞের পূর্ণাহুতি দেবার পরে মনের মধ্যে মধু সুন্দরী দেবীর কণ্ঠস্বর ভেসে উঠেছিল। তিনি বলেছিলেন, পরের দিন দুপুর বেলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে একটা ভূমিকম্পের ঢেউ বয়ে যাবে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। বিহারের বিখ্যাত ভূমিকম্পের সময় তোমরা বয়সে অনেক ছোট ছিলে, তার কথা হয়তো তোমাদের মনেও নেই। ভাবলাম অনেক লোক মারা যাবে, বাড়িঘর ভাঙবে। মানুষের উপকার করার চেয়ে বড় ধর্ম আর কিছু হয় না। আর একটা কথা বলি, ভালোবাসার থেকে কোনো বড় তন্ত্র পৃথিবীতে আর হয় না। জেনে রেখো, পৃথিবীতে সব থেকে বড় তন্ত্র হচ্ছে ভালোবাসা। কিন্তু প্রকৃতির এত বড় শক্তিকে ঠেকাতে হলে সমপরিমাণ শক্তি দিয়েই তা করতে হবে। কাজেই যজ্ঞের শেষে আমি একটা বিশেষ প্রক্রিয়া করলাম, যাতে ভূমিকম্পের প্রবাহটা খুব ক্ষীণভাবে এই অঞ্চলের মাটির নিচ দিয়ে বয়ে যায়, কেউ টেরও পাবে না। এবারে আমি বললাম, তাহলে আমরা পেলাম কি করে? বা রাস্তার ওপারে আমার দেখা ওই প্রবীণ ভদ্রলোক, কিংবা অশ্বিনী শিয়ালদার প্ল্যাটফর্মে যাকে জুতো খুলে পা ঝাড়তে দেখেছিল সেই বা? আমার কথা শেষ করতে না দিয়ে তারানাথ বলল, তুমি, অশ্বিনী বা তোমাদের দেখা ওই মানুষেরা কিঞ্চিত বিশেষ অনুভূতি শক্তির অধিকারী। ফলে তোমরা ব্যাপারটা অনুভব করতে পেরেছ। এটা ততখানি শারীরিক অনুভূতি নয় যতটা মানসিক। জলে তেল ঢেলে দিলে ঢেউয়ের উচ্চতা কমে যায়, তা জানো তো? ইও তাই। আমি শুধু তন্ত্রের শক্তি প্রয়োগ করে ভূমিকম্পের তীব্রতা কমিয়ে দিয়েছিলাম। বললাম, খুব সামান্য কম্পন হলেও তো সেটা বিজ্ঞানীদের সিসমোগ্রাফের মানে ভূমিকম্প মাপার যন্ত্রে ধরা পড়বে, এখানে পড়লো না কেন? এর উত্তরে তারানাথ যা বলল তা বৈজ্ঞানিক যুক্তির দিক দিয়ে একেবারে ঠিক। সে বলল, তা যা বলেছ। তবে খবর নিলে জানবে সমস্ত পৃথিবীতে প্রতিদিন শত শত ভূমিকম্প হচ্ছে। তার তীব্রতা একটা বিশেষ মাত্রার উপরে না উঠলে আমরা বুঝতে পারি না। বিজ্ঞানীদের যন্ত্রে সেদিনকার অতি দুর্বল কম্পন ধরা পড়েছিল নিশ্চয়ই, কিন্তু তা বলবার মতন কিছু নয় বলে কোথাও খবর হিসেবে প্রচারিত হয়নি। এই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের মেয়ে চারি এক হাতে গরম তেলে ভাজার থালা আর অন্য হাতে আরেকটা থালায় সাজানো চায়ের কাপ এনে আমাদের সামনে তক্তাপোষের উপর নামিয়ে রাখলো। বালিকা বয়স থেকে চারিকে দেখছি, সে সত্যি সুন্দরী মেয়ে। বর্তমানে বিয়ে হয়ে তাকে যেন আরো সুন্দর দেখাচ্ছে। এই 60 বয়সেও তারানাথের গায়ের রং দুধে আলতা, বড় বড় চোখ। মেয়ে বাপের রং এবং চোখ পেয়েছে। আজ চারিকে দেখে একটু অবাকই হলাম। চারিও খাবারগুলি তক্তাপোষের ওপর নামিয়ে রেখে আমাদের দিকে তাকিয়ে একটা মিষ্টি মোলায়েম হাসি হেসে আবার ঘরে ফিরে গেল। চারি আমাদের ছোটবেলা থেকেই দেখছে। বিয়ের কয়েকদিনের মধ্যেই চারি একেবারে পাক্কা গিন্নি হয়ে উঠেছে। আমার মনে পড়ে গেল, আগে আগে আমরা এলে পুতুল আর লেসের ডিজাইনের বায়না করত, আর এখন সেই মেয়ে কত বড় হয়ে গেছে। চারির স্বভাব ভারী মিষ্টি। চারি ভিতরে যেতে আমরা সপ্রশ্ন দৃষ্টিতে তারানাথের দিকে তাকালাম। তারানাথ হেসে বলল, ছাড়ি গর্ভবতী, ওর বাচ্চা হবে, সেই জন্য এই সময়টা আমাদের কাছে এনে রেখেছি।
প্রথম বাচ্চা হওয়ার সময় মায়ের কাছে থাকাই ভালো। একটু চিন্তাতেও ছিলাম, কারণ আমার জ্যোতিষ ব্যবসা এখন খুব একটা ভালো যাচ্ছে না। যদিও মধুসুন্দরী দেবী বলেছিলেন আমার কখনো অন্নাভাব হবে না, মোটা ভাত কাপড়ের সংস্থান ঠিক হয়েই যাবে। সেটা অবশ্য চলছে, কিন্তু এই সময়টায় মেয়েদের একটু ভালো মন্দ খাওয়াতে হয়, একটু মাছ মাংস, একটু দুধ, তাছাড়া আরো পুষ্টিকর খাদ্য, বুঝলে না? এসবের জন্য হাতে বেশ কিছু টাকা পয়সা থাকা প্রয়োজন। জামাই অবশ্য খুব ভালো মানুষ, সে চারিকে এখানে পাঠিয়ে দিতে চায়নি, বলেছিল এখানেই থাকুক না কেন, আমাদের একান্নবর্তী পরিবার, সবাই ওকে ভালোবাসে, কোনো অসুবিধে হবে না। অসুবিধে যে হবে না সে তো আমিও জানতাম, কিন্তু এই সময় মেয়েরা বাপের বাড়িতে থাকলে ভরসা পায়, তাই নিয়ে এলাম। মজা হলো এই, চারি আসার 2-3 দিন পর থেকেই আমার আর্থিক অবস্থার সামান্য উন্নতি হতে লাগলো। হাত দেখার খদ্দের তো বাড়লই, নতুন গোষ্ঠী তৈরি করার অর্ডারও পেতে শুরু করলাম। হুগলির তালদিঘি গ্রামে আমার এক দুঃসম্পর্কের বৃদ্ধ পিসেমশাই থাকতেন। খবর পেলাম হঠাৎ তিনি মারা গেছেন। তার ছেলেপুলে কেউ ছিল না, আমি একমাত্র ওয়ারিশ। খবর পেয়ে গিয়েছিলাম বটে, কিন্তু দেখলাম ওই সম্পত্তি আমার কোনো কাজেই আসবে না, গিয়ে দেখাশোনা করতেও পারবো না। কাজে কয়েকদিন থেকে একেবারে জমি জমা বিক্রি করে নগদ টাকা নিয়ে ফিরে এলাম। যদিও এভাবে তাড়াহুড়ো করে বিক্রি করায় দাম কিছু কম পেলাম বটে, কিন্তু চারের জন্য টাকা লাগবে ভেবে যা দাম পাই তাতেই বিক্রি করে দিলাম। এমন যে হবে আমি অবশ্য তা জানতাম, কারণ দেবীর অংশে তার আশীর্বাদ নিয়ে চারির জন্ম। আমার এই বৈষয়িক উন্নতিও একান্তই সাময়িক। বাচ্চা নিয়ে চারি ফিরে গেলে আমার আবার সেই ডাল ভাত আর মোটা কাপড়। তেলে ভাজা শেষ করে চায় চুমুক দিয়ে অশ্বিনী বলল, চক্রবর্তী মশাই, অনেক আশা করে এসেছিলাম, আজকে কি একটা ভালো গল্প হবে না? দিনটাও গল্পের পক্ষে কিন্তু খাসা। 2-3 চুমুকে চা শেষ করে একটা পাসিং শো ধরালো তারানাথ। বলল, কত যে বিচিত্র স্মৃতির ভান্ডার বুকের মধ্যে জমে আছে, তার কি বলবো। একটা ঘটনার কথা মনে পড়ছে, সেটা তোমাদের বলা হয়নি। সেই ঘটনারও শুরু হয়েছিল এমনই এক বাদলা দিনে। আজ প্রায় 20-22 বছর আগেকার কথা। তখন সবেই মডেলে এসে বাসা নিয়েছি। চারি তখনও হয়নি। সংসারে আমি আর আমার স্ত্রী দুজন প্রাণী। বাজারটা আমি নিজে হাতেই করতে ভালোবাসি, তাছাড়া সেভাবে সংসারের কাজকর্ম করবার জন্য কর্মচারী রাখার সাধ্য আমার কখনই ছিল না। একদিন বেলা 10টা নাগাদ বাজার করে ফিরে এসে সবে বৈঠকখানায় তক্ত বসেছি। এমন সময় একজন লোক এসে উপস্থিত হলো। বয়স 30 কি 32, শ্যামবর্ণ, খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালির মতন চেহারা। একবার দেখলে দ্বিতীয়বার তাকাবার কোনো কারণ নেই, কিন্তু দুটি কারণে আমাকে তাকাতেই হলো। প্রথম কারণ, তার চোখের একটা অসহায় ভাব। এ ভাব আমি আগেও লোকের চোখে দেখেছি। নিজের বুদ্ধির অতীত কোনো রহস্যময় ঘটনার সম্মুখীন হলে মানুষের চোখে মুখে ওইরকম একটা ভরসা হারার ভাব ফুটে ওঠে। দ্বিতীয় কারণ, আমি বুঝতে পারলাম লোকটি খুব বিপদগ্রস্ত। এই ক্ষমতাটা আমাকে মধুসুন্দরী দেবী দান করেছিলেন, সেই তো তোমাদের আগেও বলেছি। আজীবন আমি একে মানুষের কল্যাণে লাগাবার চেষ্টা করেছি। তোমরা যদি জিজ্ঞাসা করো কি দিয়ে আমি এটা বুঝতে পারি, তার কোনো উত্তর আমার কাছে নেই। মাথার ভিতরে কেমন একটা অনুভূতি হয়, ভাষায় তাকে অনুবাদ করা যায় না। লোকটি এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে সোজা হয়ে দাঁড়াতে আমি তাকে বললাম, বসো। কবে থেকে এসব আরম্ভ হয়েছে? ভাত রান্না দিয়ে কি শুরু? আমার চোখের সামনে লোকটার মুখ বিস্ময়ে শ্রদ্ধায় যেন কেমন হয়ে গেল। সে হুমড়ি খেয়ে আমার পায়ের উপর মাথা রাখতে এলো। কাঁধ ধরে তাকে সোজা করে বসিয়ে বললাম, আহা, ওরকম করো না, বিপদে ভেঙে পড়তে নেই। ঈশ্বর তাদেরই বিপদ থেকে মুক্ত করেন যারা সাহসের সঙ্গে লড়াই করতে জানে। তুমি বরং ব্যাপারটা আমাকে খুলে বলো। লোকটি বলল, আমার নাম রণদাচরণ ঘোষ, থাকি রামনগর গ্রামে। ওই কাটোয়ায় নেমে যেতে হয় আর কি, খুব অজপাড়াগা। বুঝলেন, কাটোয়া শহর থেকে অন্তত 10-11 মাইল দূরে। জানেন ঠাকুরমশাই, আমাদের 4-5 পুরুষের বাস ওই গ্রামে। তার আগে আমাদের পূর্বপুরুষেরা কোথায় ছিলেন বলতে পারবো না, কিন্তু ঠাকুরমশাই, এই শান্ত ছায়ায় ঘেরা গ্রাম আমার বড় ভালো লাগে। আমি শান্তিপ্রিয় মানুষ,
শহরে ধরন ধারণা আমার ভালো লাগে না। বৈষয়িক কোনো কাজে কাটোয়া এলে আমার এক দুঃসম্পর্কের সম্বন্ধের বাড়িতে থাকি, তারপর কাজ শেষ হলেই নিজের গ্রামে ফিরে এসে হাঁপ ছেড়ে বাঁচি। আমাদের গ্রাম খুব সুন্দর ঠাকুরমশাই। ধান আর পাটের ক্ষেত, নিবিড় আম কাঁঠালের বাগান, বড় বড় বট আর অশ্বত্থ গাছ ছড়িয়ে রয়েছে সারা গ্রামে। গ্রামের একধারে বইছে কমলাক্ষী নামের একটা ছোট্ট নদী। গ্রামের মধ্যে কমলা শব্দটা আছে বলে কিনা জানি না, ক্ষীণ কায়া হলেও কমলাক্ষীর জলধারা প্রখর গ্রীষ্মেও কখনো শুকোয় না। নদীর ধারে বাঁধানো ঘাট কিছু নেই, কিন্তু আমরা ছেলেবেলা থেকে নদীতে স্নান করে অভ্যস্ত। ঠান্ডা জল, পায়ের নিচে চোখা বালি। অন্য কোনো জলের উৎস না থাকায় গ্রামের সবাই নদীতেই স্নান করে। ধীর গতি হলেও চমৎকার স্রোত নদীতে, কাজেই জল খুব পরিষ্কার আর পবিত্র। এই পর্যন্ত বলে হাফ মিনিটের জন্য রণদাচরণ একটু থামল। বললাম, একটা কথা জিজ্ঞাসা করছি। তোমার মুখের ভাষা তো ভারী সুন্দর, একেবারে গ্রাম্য মানুষদের মতন নয়। তুমি কতদূর পড়াশোনা করেছো? রণদাচরণ বিনয়ে মাথা নিচু করে বললে, আগে বলবার মতন তেমন কিছু পড়াশোনা করিনি। বোর্ডিং এ থেকে কাটোয়া স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছিলাম, ওই সেকেন্ড ডিভিশনে। ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলাম না। আর ছিল গল্প উপন্যাস পড়ার নেশা আমার। সাধারণ লেখক থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎবাবু একেবারে সব পড়ে ফেলেছি। আমাদের গ্রামে কোনো লাইব্রেরি ছিল না। স্কুলে পড়ার সময় শহরের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম। এখন ভিপি ডাকে কলকাতা থেকে বই আনিয়ে পড়ি। ওই একটাই নেশা আর কি, অন্য কোনো নেশা তো আর নেই আমার। দেখলাম রণদাচরণের গল্প অন্যদিকে চলে যাচ্ছে। বললাম, আচ্ছা বুঝলাম, এইবার তোমার আসার কারণটা গুছিয়ে বলো দেখি বাপু। বক্তব্যে কোনো ফাঁক দেবে না কিন্তু। যতই তুচ্ছ মনে হোক না কেন, কোনো ঘটনা বাদ দেবে না। নাও, এবার শুরু করো দেখি। উদ্ভ্রান্ত ভাবে একবার চারদিকে তাকিয়ে রণদাচরণ বলতে আরম্ভ করলো। কিভাবে যে কোথা থেকে শুরু করি সেটাই ঠিক বুঝতে পারছি না। শুনলে কেউ হয়তো বিশ্বাসও করবে না, তবে যেহেতু আপনি আমার একমাত্র ভরসা, তাই সবকিছু খুলেই বলছি। যে কারণে আপনার কাছে এসেছি সেই দুর্বিপাকে শুরু আজ থেকে মাস দেড়েক আগে। আমরা চাষিবাসী গৃহস্থ মানুষ, বাড়িতে বৃদ্ধা মা, বাবা, স্ত্রী আর 2 ছেলে মেয়ে। একদিন সকালে শহর থেকে পাইকার এসেছে। সে আমাদের জমিতে উৎপন্ন যা কিছু রবি শস্য সব এক লপ্তে কিনে নেবে। লোকটা ভালো, গত বেশ কয়েক বছর ধরে তার সঙ্গে আমাদের ব্যবসা। জিনিসের ভালো দামও দেয়। বললাম, কি কি জিনিস হয় তোমাদের জমিতে? রণদাচরণ বলল, এই কিছু ধান আর পাট হয়, তাছাড়া মুসুরি, কলাই, টমেটো, শিম। আমাদের যে আম বা কাঁঠালের বাগান আছে, গরমকালে সেগুলো জমা নিয়ে নেয়। যাই হোক, সে আসবার সময় শহর থেকে কিছু খবরের কাগজ আর বাংলা গল্পের পত্রিকা নিয়ে এসেছিল আমার জন্য। লোকটা চলে যাবার পর একটা কাগজ খুলে পড়ছি, এমন সময় শুনতে পেলাম রান্নাঘরের বাইরে আমার স্ত্রী, বাবার মা নিচু গলায় কি জানি একটা আলোচনা করছেন। প্রথমটায় অত খেয়াল করিনি, তারপরে মনে হলো বাবার গলায় যেন একটা বিস্ময়ের আভাস। কাগজ রেখে রান্নাঘরের দরজার কাছে গেলাম। আমাকে আসতে দেখে 3 জনই একেবারে চুপ করে গেল। মাকে ও স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। মা কিছু না বলে ভিতরের ঘরে চলে গেলেন, আর স্ত্রী গেল রান্নাঘরে। অদ্ভুত লাগলো আমার কাছে ব্যাপারটা, কেউ কোনো উত্তর দিল না। আমার কৌতূহল দেখে বাবাই প্রথম বললেন, আরে দেখ না কাণ্ড, বৌমা ভাত চড়িয়ে উঠোনটা ঝাড় দিতে গিয়েছিল, ফিরে এসে দুপুরের তরকারি করতে বসেছিল। হঠাৎ মনে হলো ভাত তো অনেকক্ষণ চড়িয়েছে, আবার গলে টলে গেল না তো। গিয়ে দেখে গলে যাওয়া তো দূরের কথা, হাতায় করে যে ভাতটুকু তুলেছে তা মোটেও সেদ্ধ হয়নি, তা প্রায় চাল বললেই চলে। বাবাকে বললাম, ও কিছু না, গিয়ে দেখতে বলো এত করে সেদ্ধ হয়ে গিয়েছে। জলের জন্য অনেক সময় এমন হয়। কিন্তু ঠাকুরমশাই, আমি জানতাম তা নয়। রান্না আর খাওয়ার জল আসে পাশের পাড়ার চৌধুরী বাড়ির টিউবওয়েল থেকে। আমার বাড়ির ভৃত্য রামচন্দ্র গিয়ে নিয়ে আসে। সে জল খুব ভালো, খেতেও মিষ্টি, জিনিসপত্র সিদ্ধও হয় খুব তাড়াতাড়ি। আজও তো সেই চলে এসেছে। আমার কথা মতন আরো 15-20 মিনিট অপেক্ষা করা হলো, কিন্তু সে চাল আর সিদ্ধ হলো না।
আধ ঘন্টা পরেও খুন্তির আগায় হাড়ি থেকে যা উঠল তা একেবারে চাল। কিছু বুঝতে না পেরে আবার নতুন করে জল চাপিয়ে চাল ছাড়তে বললাম। এবার কিন্তু অন্যদিনের মতো এই ভাত ঠিক সময় তৈরি হয়ে গেল। রণদাচরণ থামতে প্রশ্ন করলাম, আর কি কি সমস্যা হয়েছে বলতো? কখনো কোনো রকম ভয়টা পেয়েছো নাকি? উত্তরে রণদাচরণ একটু ভেবে নিয়ে বলল, আগে সেভাবে যে কিছু ঘটেছে বা দেখেছি না, তা কিন্তু নয়। কিন্তু আজ কদিন ধরে মনটা কেন জানি খুব ভারী হয়ে আছে। কেবলই আমার মনে হয় কি জানি একটা অমঙ্গল ঘনিয়ে আসছে আমাদের পরিবারের ওপর। রাতে ভালো করে ঘুমোতেও পারি না, দিনে কোনো কাজে মন বসে না। রাত্রিরে ঘুরে ফিরে একটা স্বপ্ন প্রায় দেখছি। আচ্ছা ঠাকুর মশাই, একই স্বপ্ন একটা মানুষের একটানা বারবার দেখা কি সম্ভব? এবার একটু নড়ে চড়ে বসে বললাম, কি স্বপ্ন দেখছো গুছিয়ে বলো দেখি। রণদাচরণ বলল, স্বপ্নটা যে খুব ভয়ের তা কিন্তু নয় ঠাকুর মশাই, কিন্তু আমি স্বপ্নের ভেতরে প্রচন্ড ভয় পেয়ে যাই। আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে পারি না। চমকে জেগে গিয়ে উঠে বসে অনেকক্ষণ ঈশ্বরের নাম করি। স্বপ্নে দেখি আমি যেন একটা অদ্ভুত জায়গায় গিয়েছি। জায়গাটা অর্ধেক তৈরি একটা শহর, কিন্তু সেই শহরের কোনো বাড়ি সম্পূর্ণ তৈরি হয়নি। প্রত্যেকটা বাড়ি খানিকটা উঠে থেমে রয়েছে। কোনোটা ভিত পর্যন্ত গাঁথা, কোনোটা ভিতের উপর মাত্র হাত খানিক উঠেছে। যেদিকে যতদূর তাকাই কেবল একই রকম বাড়ি। ভিত আর দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে গজিয়েছে বট, অশ্বত্থ আর আকন্দের চারা। কোথাও কোনো রাস্তা নেই, পথ নেই, কেবল গায়ে গায়ে লাগা অর্ধেক তৈরি ভুতুরে বাড়ি। সময়টা দিনও না রাত্রিও না, আকাশে চাঁদ বা সূর্য নেই। পরিবেশে অদ্ভুত একটা ম্লান ছায়া ছায়া আলো। আমি বাড়ি ফিরে আসতে চাইছি, কিন্তু কিছুতেই ওই ভৌতিক শহর থেকে বেরোবার পথ খুঁজে পাচ্ছি না। আশ্চর্য গোলক ধাঁধার মধ্যে ঘুরে মরছি। আর বহু দূর থেকে কে যেন কেমন গা ছমছমে গলায় আমার নাম ধরে ডাকছে। এই পর্যন্ত বলে রণদাচরণ থামল। মেঘের রকম দেখলে যেমন বোঝা যায় আরো বৃষ্টি হবে, তেমনি তার মুখ দেখে মনে হলো তার আরো অনেক কিছু কথা বলার আছে। বললাম, তারপর কি? ধুতির খুঁট দিয়ে মুখ মুছল রণদা। বলল, আলাদা করে আর কি বলবো ঠাকুর মশাই। এরপর থেকে একদিন বাদ দিয়ে রান্নায় বাধা পড়তে লাগলো। কোনোদিন চাল সেদ্ধ হয় না, তো কোনোদিন ডাল। একদিন আবার তরকারি করবার সময় সবগুলো পটলের ভেতর থেকে মোটা মোটা শুয়োপোকা বেরুলো। একদিন সন্ধেবেলা মা ঠাকুর ঘর থেকে ভয় চিৎকার করে উঠলেন। আমরা বাড়ির সবাই তাড়াতাড়ি ছুটে গেলাম। গিয়ে দেখি ঠাকুরের আসনের সামনে মা হাতে দেশলাই নিয়ে উদ্ভ্রান্ত হয়ে বসে আছেন। বললাম, কি হয়েছে মা, চিৎকার করে উঠলে কেন? উত্তরে মা তার হাতের দেশলাইটা আমার হাতে দিয়ে বলল তার দেশলাই নাকি চলছে না। কিছুতেই ঠাকুরের সামনে প্রদীপটা নাকি মা জ্বালাতে পারছেন না। আমি দেশলাইটা হাতে নিয়ে বললাম, দাও দেখি তো। এই বলে দেশলাইটা হাতে নিয়ে 4-5টা কাঠি বাক্সের ওপর ঘষলাম। সত্যি একটা কাঠিও চলল না। মাকে হাত ধরে ওখান থেকে উঠিয়ে নিয়ে এলাম আমার ঘরে। বললাম, এই দেশলাইটা বোধহয় ভালো নয়, তুমি আমার ঘরে বসো, আমি গগন সাধুকার দোকান থেকে নতুন এক বান্ডিল দেশলাই আনিয়ে দিচ্ছি। তৎক্ষণাৎ রামচন্দ্র গিয়ে পাড়ার দোকান থেকে দেশলাইয়ের প্যাকেট নিয়ে এলো। মায়ের হাতে দিয়ে বললাম, চালো তো একটা কাঠি, দেখি এবার চলে কিনা। এবার সঙ্গে সঙ্গে কাঠি জ্বলে উঠল। মাকে আবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসলাম। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর বাবা এসে আমাদের ঘরে বসলেন। এই সময় বাবা কখনো আসেন না। সামান্য দুধ রুটি খাওয়ার পর নিজের বিছানায় মশারির ভেতরে বসে কিছুক্ষণ মালা জপ করে শুয়ে পড়েন। বললাম, কি হয়েছে বাবা, কিছু বলবেন? শরীর খারাপ লাগছে না তো? উত্তরে বাবা বললেন, না বাবা, আমি অন্য একটা কথা বলতে এসেছি। অবাক হয়ে বললাম, কি কথা বাবা? একটু চুপ করে থেকে বাবা বললেন, বাড়িতে একই কাণ্ড কারখানা হচ্ছে বল দেখি। দেশলাইটা কি সন্ধেবেলায় তখন সত্যি খারাপ ছিল? একটু আগে বাইরের নিম গাছে দাঁড় কাক ডাকছিল,
কি বিচ্ছিরি অমঙ্গলের ডাক সে! রাত্রিরে কখনো তার কাক ডাকে তা শুনেছিস? আমি রণদাচরণের গল্প থামিয়ে বললাম, কাকে ডাকি তুমি শুনেছিলে? সে বলল, আমি ঠিক খেয়াল করিনি ঠাকুর মশাই। জানেন তো, অনেক জিনিস কানে শুনলেও বা চোখের সামনে ঘটলেও মন অন্যদিকে থাকলে খেয়াল করা যায় না। আমি সে সময় মায়ের দিশলাই না চলার কথা ভাবছিলাম। তা সে যাই হোক, একটু ভারাক্রান্ত মন নিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগলো না। মাঝরাত্রি পার করে মেঘের ডাকে আর ঝড়ের শব্দে ঘুম ভাঙল। পাশে স্ত্রী শুয়ে অকাতরে ঘুমোচ্ছে। তাকে আর না ডেকেই মশারির বাইরে এসে জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি এখনো আরম্ভ হয়নি, কিন্তু বাড়ির উঠোনে আর পাঁচিলের উপাসে যতদূর দেখতে পাচ্ছি, আম জাম নিম গাছ প্রবল ঝড়ে লুটোপুটি খাচ্ছে। বিদ্যুৎ চমকে উঠল। সেই ক্ষণিক আলোয় দেখতে পাচ্ছি আকাশ কালো মেঘে ঢাকা। তাকিয়ে থাকতে থাকতেই ঝড়ের প্রাবল্য কমে বৃষ্টি নামলো। প্রথমে ঝিরঝির, তারপরে বড় বড় কয়েক ফোঁটা, আর তারপরে ঝমঝম করে আকাশ ভেঙে জল ঝরতে লাগলো। জানলা দিয়ে ছাট আসছে। সরে এসে ভালো করে জানলা বন্ধ করে দিলাম। ফিরে এসে মশারি গুজতে গুজতে ভাবলাম, আজ সারাদিন আকাশ তো পরিষ্কারই ছিল। সন্ধ্যের পর বা রাত্রিরে বৃষ্টি হতে পারে বলে তো মনেই হয়নি। আবহাওয়ার গতি প্রকৃতি একদম বদলে যাচ্ছে দেখছি। এইসব 7-5 ভাবতে ভাবতে যখন প্রায় ঘুম এসে গিয়েছে, তখন উঠোনে নিম গাছটার ডাল থেকে ঝড়ের শোষো আওয়াজ সত্ত্বেও স্পষ্ট শুনতে পেলাম তার কাকের ডাক। কি বলবো ঠাকুর মশাই, আমার সমস্ত গা শিউরে উঠল। কাকের ডাক সে তো অনেক শুনেছি, কিন্তু এই কি ধরনের ডাক! এমন ঝড় বৃষ্টি সত্ত্বেও নিম গাছের ডালে বসে একটা কাক এরকম গম্ভীর আশ্চর্য ভারী গলায় ডেকে চলেছে, সে না শুনলে বিশ্বাস করা যায় না। তাছাড়া আপনি হয়তো জানেন, ভেজা তার কাক কখনো ডাকে না। সকালে উঠে দেখি মেঘ কেটে গিয়েছে, চারদিকে ঝকঝকে রোদ্দুর। গঞ্জে জরুরি কাজ ছিল। স্নান সেরে দই চিড়ে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পথে বেরিয়ে প্রথমে যেটা মনে হলো, আরে উঠোনে বা পথে কোথাও মাটি ভেজা দেখছি না তো। রাস্তায় কোথাও কোনো জল কাদাও জমেনি। যেরকম ঝড় রাত্রিরে হয়েছে, তাতে দু একটা সরু ডালপালা বা গাছের পাতা পথের উপর পড়ে থাকা উচিত ছিল। আর পথে দুদিকেই যখন বড় বড় অনেক গাছ, কিন্তু এই তো একেবারে শুকনো। অদ্ভুত কাণ্ড বটে। গঞ্জে পৌঁছে রামপদ নন্দীর দোকানে গিয়ে বসলাম। কাজের কথা হওয়ার পর যখন উঠছি, রামপদ বলল, আপনাকে একটু শুকনো শুকনো দেখাচ্ছে, শরীর ভালো আছে তো? উত্তরে বললাম, না না, শরীর ভালোই আছে। আসলে রাত্রিরে ঝড় বৃষ্টিতে জেগে গিয়ে অনেকক্ষণ আর ঘুম আসেনি। ঘুম না হওয়ার জন্যই বোধ হয় ওই রকম দেখাচ্ছে। হিসেবের খাতায় কি একটা লিখতে যাচ্ছিল রামপদ। থমকে গিয়ে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ঝড় বৃষ্টি কাল রাত্রিরে? কই না তো দাদা বাবু, কাল রাত্রিরে তো ঝড় বা বৃষ্টি কিছুই হয়নি। নৌকোতে মাল আসছিল আমার, সে বস্তাগুলো গুদমে তুলবার জন্য আমি তো প্রায় সারা রাত জেগেই ছিলাম, কিছু তো দেখিনি। সেও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আমিও তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। একটু সামনে নিয়ে বললাম, ও ও স্বপ্ন দেখেছি তাহলে। আমি বড্ড অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি আবার। বাড়ি ফেরার পথে যাদের সঙ্গে দেখা হলো, প্রত্যেককেই একটু কায়দা করে গত রাত্রির ঝড় বৃষ্টির কথা জিজ্ঞাসা করলাম। না, কেউই কাল রাত্রিরে ঝড় বাদলের আওয়াজ শুনেনি। আর বেশি লোকের সঙ্গে কথা বলতে ভয় করলো। ছোট জায়গা, এরপরে রুটে যাবে রণদাচরণ ঘোষের মাথা বোধহয় খারাপ হয়ে গিয়েছে। সবাইকে ডেকে তাই কিসব উদ্ভট প্রশ্ন করছে। এরপর অবশ্য কয়েকটা দিন আর কিছু ঘটল না, সবই আগের মতন স্বাভাবিক। ভাবলাম, যাক, আর দুর্ভাবনা করার কারণ নেই। জীবনে অনেক কিছু ঘটে যা সরাসরি ব্যাখ্যা হয় না, ও নিয়ে আর মাথা ঘামানোর কারণ নেই। জানেন ঠাকুর মশাই, আপনার কাছে আসবারও আর হয়তো দরকার হতো না, যদি না। সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালাম। বললাম, হ্যাঁ বলো, থামলে কেন? কি হলো তারপর? দেখলাম রণদাচরণের চোখের দৃষ্টি কেমন বিহ্বল হয়ে গিয়েছে। আমার দিকে তাকিয়ে এসে বলল, তারপর আমার সময় হারিয়ে যেতে আরম্ভ করলো। আমার মনের সে কি অবস্থা!
সে আপনাকে বলে বোঝাতে পারবো না ঠাকুর মশাই। রণতাচরণের পিছনে যে আবছা অন্ধকার দেখেছিলাম, এখন দেখলাম সেটা আরো অনেক গাঢ় হয়ে এসেছে। মনে হলো বিপদটা দ্রুত ঘনীভূত হয়ে আসছে, এবং যে অশুভ শক্তির আবেশ ঘটেছে লোকটার উপর, সেই শক্তিটা চাইছে না ও আমার কাছে আর বেশিক্ষণ বসে থাকে। আমি বললাম, সময় হারিয়ে যাওয়াটা কিরকম ব্যাপার? রণতাচরণ ধীরে ধীরে বলতে লাগলো, এই 7-8 দিন আগে, দিনটা ছিল বুধবার, রাত্রিরে খাওয়া দাওয়া করে সবে শুয়েছি। ঘুমও ভালো হয়েছে। পরের দিন উঠে একটু মহকুমা শহরে যেতে হবে মাল চালানি কাজে। ভোরবেলা ঘুম ভেঙে কুয়োতলা থেকে হাত মুখ ধুয়ে এসে স্ত্রীকে বললাম, একটু দই চিড়ে মেখে দাও তো, মহকুমা যাবো, তাড়াতাড়ি আছে। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আজ আবার যাবে? কি ব্যাপার বলো তো, রোজ রোজ মহকুমা শহরে কি কাজ তোমার? উত্তরে আমি অবাক হয়ে বললাম, কি বলছো? রোজ রোজ আমি এর মধ্যে আবার মহকুমা শহরে কবে গেলাম? দেখলাম আমার স্ত্রীর মুখটা কেমন জানি হয়ে গেল। হতভম্ব হয়ে সে বলল, সে কি, গতকালই তো তুমি সকালবেলা উঠে মহকুমা শহরে গেলে, বললে কি জরুরি কাজ আছে, দই আর চিড়ে খেয়ে তো বেরোলে, দুপুরে আর ফেরোনি। ওখানেই কোথায় খেয়ে একবারে সন্ধেবেলা বাড়ি এলে, আর সঙ্গে করে আসার সময় বাঁশশালা ধানের চিড়েও তো নিয়ে এলে সেই দই। রান্নাঘরে তাকে তুলে রাখলাম। তোমার হয়েছে কি বলতো, গতকালকের ঘটনা ভুলে গেলে নাকি? স্ত্রীর কথা শুনে মাথার মধ্যে সব কেমন জানি গোলমাল হয়ে যাচ্ছিল, কিন্তু বেশি বিস্ময় প্রকাশ করলে বউ ভয় পেয়ে যাবে বলে সামলে নিলাম। বললাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে ভুলে গিয়েছিলাম মোটে। আজকাল কাজের তাড়ায় কিছু আর খেয়াল থাকে না। আজ আরেকবার যেতে হবে, একটু কাজ আছে। মহকুমা শহরে পৌঁছতেই বড় রাস্তা দুদিকে দোকান থেকে সকলে ডাকতে লাগলো। তারা সবাই মজা করে বলল, আমার ব্যবসা নাকি তেরে চলছে, তাই রোজই আমি মহকুমা আসছি। সেসব লোকেদের মধ্যে একজনের নাম শ্রীকান্ত পাল। বয়স 60 কি 65 হবে, প্রবীণ মানুষ, স্বভাব খুব মিষ্টি। তার কাছে গিয়ে বসলাম। সে বলল, কি ব্যবসার কথা তুললাম বলে রাগ করলে না তো? তোমার বয়স অনেক ছোট, তোমাদের উন্নতি হলে আমরা সত্যি আনন্দ পাই। তারপরে তার কাছে এই যে 15 মিনিট বসলাম, তার মধ্যে গতকাল মহকুমা শহরে এসে আমি কি কি করেছি সবই জানা গেল। শ্রীকান্তর কাছ থেকে উঠে বাজারে যেখান দিয়ে হাঁটি, সকলেই ঠাট্টা করে বলে আমি নাকি ব্যবসা খুব দুরুমে চালাচ্ছি, তাই রোজ মহকুমা শহরে এখন ব্যবসার কাজে আসছি। এসব কথায় আমি রীতিমতন ঘাবড়ে গেলাম। বেশি দিন আগেকার ব্যাপার হলেও না হয় কথা ছিল, কিন্তু সবাই তো বলছে গতকালের ব্যাপার নাকি এটা। যেন ভুলে গিয়েছি এরকম ভান করে একজনকে জিজ্ঞাসা করলাম, আজকে যেন কি বার হে? সে বলল, আজ না, আজ হলো গিয়ে বৃহস্পতিবার। সেখান থেকে সরে এসে একটু ফাঁকা জায়গায় একটা বাঁধানো বটগাছ দেখলাম। তার বেদিতে এসে কিছুক্ষণ বসলাম। একটা পুরো দিন আমার হিসেব থেকে হারিয়ে গিয়েছে। গতকাল মঙ্গলবার গিয়েছে, আজ তো বুধবার হওয়ার কথা। এই কি কাণ্ড, একটা দিন পুরো উবে গেল। খুব ভয় পেয়ে গেলাম জানেন ঠাকুর মশাই। তারপরে হঠাৎ মনে পড়ে গেল চড়ুইটি গাঁয়ের আমার এক ছোটবেলার বন্ধুর কথা। আপনি অনেকদিন আগে সে গায়ে গিয়েছিলেন একবার শ্বেতমঙ্গলার পুজো করতে। আমার বন্ধু তখন ছোট, কিন্তু আপনার কথা তার মনে আছে। তার কাছ থেকে ঠিকানা জোগাড় করে চলে এলাম আপনার কাছে। আর আপনার সেই বন্ধু মানে বিরাজবাবু, তিনি এখনো ভালোভাবেই বেঁচে আছেন। তিনিই তো আপনার ঠিকানাটা আমাকে ভালো করে পাতলে দিলেন। এবারে আমি বললাম, আর কিছু বলবে? উত্তরে রণতাচরণ বলল, ওই স্বপ্নটা ইদানিং আবার দেখছি পণ্ডিত মশাই। ওই যে সেই অর্ধেক তৈরি শহরে ঘুরে বেড়াচ্ছি, আর কি যেন অদ্ভুত গলায় আমার নাম ধরে ডাকছে। ডাকটা তুলেছিল এতদিন, এখন প্রতি স্বপ্নেই সে ডাকছে। সেই ডাক যেন অনেক কাছে চলে আসছে। তাই আমি আর দেরি না করে চলে এসেছি আপনার এখানে। আপনি আমাকে রক্ষা করুন ঠাকুর মশাই। একটু ভেবে বললাম, তুমি বাড়ি চলে যাও, একটা মাদুলি তোমার হাতে পরিয়ে দিচ্ছি। আগামী অমাবস্যা পর্যন্ত এই মাদুলি তোমাকে রক্ষা করবে। কৃষ্ণা চতুর্দশীর দিন দুপুর নাগাদ আমি পৌঁছে যাব তোমার বাড়ি। ভালো করে ঠিকানাটা দিয়ে যাও। সেখানে রাত্রিবেলা আমি একটা পুজো আর যজ্ঞ করব।
ভয় নেই, বিপদ কেটে যাবে। রণদাচরণের মুখ আমার কথায় উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, বাঁচলাম পণ্ডিত মশাই। তা কি কি জিনিস আমাকে সংগ্রহ করে রাখতে হবে যদি বলে দেন? আর দক্ষিণা সহ মোট খরচই বা কত পড়বে? উত্তরে বললাম, খরচের কথা এখন থাক, জিনিসের একটা ফর্দ বানিয়ে দিচ্ছি, জোগাড় করে রাখবে। তবে কিছু জিনিস তুমি পাবে না, সেসব আমি নিয়ে যাবো। এই ফর্দেরই কয়েকটা দ্রব্য এমন আছে যা তোমার পক্ষে পাওয়া খুব কঠিন। তবু চেষ্টা করো, গ্রামে থাকো, বরাত ভালো থাকলে পেয়ে যেতেও পারো। ফর্দ তৈরি করে যখন তার হাতে দিলাম, তার মুখ বিস্ময়ে ভরে উঠল। বেচারা দোষ নেই, সাধারণ পুজোর জিনিসপত্রের মতো সে তো আর নয়। ফর্দে কি কি ছিল শুনবে? তবে বলছি, এই শোনো। সিদ্ধি, উপবিদ, হর্তুকি, আতপ চাল, কলা, মাটির সরা ইত্যাদি যা সাধারণ ফর্দে থাকে তা তো ছিলই। আর তার সঙ্গে ছিল প্রথম ফল ধরেছে এমন আম গাছের পোকায় খাওয়া 5টি পাতা একসঙ্গে হলুদ সুতোয় গ্রথিত, কলা বাদুরের ডানা, কেউ ডুবে মারা গিয়েছে এমন পুকুরের তলার মাটি, কলঙ্ক ধরা পুরনো পিতলের প্রদীপ, আরো ইত্যাদি ইত্যাদি। রণদাচরণ বলল, এসব জিনিস আমি জোগাড় করে রাখার চেষ্টা করব। আরো কি লাগবে বলছিলেন? উত্তরে তাকে বললাম, সে তুমি পাবে না, দোকানে কিনতেও পাওয়া যায় না, তা আমি নিয়েই যাব। এবার যাবার রাস্তা ভালো করে বলো তো। দিন 7 পরেই রণদাচরণের গ্রামের রাস্তায় বাস থেকে নামলাম। তারনাথ সিগারেট ধরাবার জন্য থামল। সেই ফাঁকে বললাম, আপনি তো গল্প বলেই চলেছেন, কিন্তু আমাদের মনে কিছু প্রশ্ন জমে যাচ্ছে যে দেশলাইয়ের কাঠিটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুজে দিয়ে তারানাথ বলল, বলো কি প্রশ্ন? এভাবে কতক্ষণ গল্প শোনা যায়? রণদাচরণের দুর্ভাগ্যের পিছনে আসল কারণটা কি সেটা তো বলুন, সেটা শুনবার জন্যই তো হাঁপিয়ে উঠলাম। উত্তরে তারানাথ বলল, ব্রহ্ম পিশাচ। পিশাচ। তারানাথ চক্রবর্তীর কাছে অনেক বিচিত্র কথাই শুনেছি, কিন্তু কখনো ব্রহ্ম পিশাচের কথা শুনিনি। বললাম, সেটা আবার কি? সিগারেটে চড়ে একটা টান দিয়ে তারানাথ বলল, তা বলতে পারবো না, কখনো দেখিনি তো, বোধহয় দেখা চাইও না। যেমন ধরো দুর্ঘটনার সম্ভাবনা, ভয়, বিষণ্ণতা, অমঙ্গল বা ভয়ানক অসুস্থ রোগীর ঘরের ম্লান পরিবেশ, এসব কি আর দেখা যায়? প্রকৃতির তেমনি একটা অশুভ শক্তির নাম ব্রহ্ম পিশাচ। নাম দিয়ে চিহ্নিত করলে ধারণা করা সহজ হয় বলে এই নাম ব্যবহার করা হয়। নইলে নিম্ন ডামরতন্ত্রে প্রায় বিলুপ্ত প্রেত কপাটিকা শাখায় একে বিপরীত কারিকা শক্তি বলা হয়েছে, কোনো নাম দেওয়া হয়নি। এবারে আমি তারানাথকে থামিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, মানুষের উপরে প্রভাব পড়ে কেন? রণতাচরণের অপরাধী বা কি? কেন তাকে ভুগতে হচ্ছিল? উত্তরে তারানাথ গম্ভীর গলায় বলল, কোনো কারণ নেই। হঠাৎ রাস্তায় পিছলে পড়ে গিয়ে মানুষের হাত পা ভাঙে কেন? বলছি তো, জিনিসটা একটা দুর্ঘটনার মতো, খুবই শক্তিশালী সম্ভাবনা। কারোর উপরে এর প্রভাব পড়লে তাকে দুর্ভাগ্যজনক আকস্মিকতা বলে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ব্রহ্মপিশাচ জগতের একটা অন্ধ অপশক্তি, এর কোনো রূপ আকার বা চেতনা কিছুই নেই, কিন্তু যার উপরে এর প্রভাব পড়ে তাকে এবং তার কাছের মানুষদের বড় কষ্ট দেয়। আমি আবার প্রশ্ন করলাম, আপনি আগে থেকেই কি ব্যাপারটা জানতেন, নাকি রণতাচরণই প্রথম? তারানাথ বলল, রণদাচরণ দ্বিতীয়। এসব ঘটনা তো রোজ রোজ ঘটে না, আর এত বড় দেশে কোথাও ঘটলেও সব খবর আমার কাছে পৌঁছয় না। আগে একটা মাত্র লোককে দেখেছিলাম এরকমই ভয়ানক পিশাচগ্রস্ত। তখন আমি সমস্ত বাংলাদেশে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। নদিয়া আর মুর্শিদাবাদের সীমান্তে এক গ্রামে আশ্রয় নিয়েছিলাম, সেখানেই দেখা। তারা আমাকে ডাকেনি অবশ্য, বা আমার তন্ত্রমন্ত্রের সাধনা সম্বন্ধেও তারা কিছু জানতো না। আমি এমনি সাধারণ ব্রাহ্মণ অতিথি হিসাবে রাত্রিতে তার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তখনকার দিনে, শুধু তখনকার দিনেই কেন, এখনো গ্রামের দিকে অতিথি হিসেবে ব্রাহ্মণের খাতির আছে। সন্ধ্যের মুখটায় তাদের বাড়ির দাওয়ায় বসে আছি, হাতে হুঁকো।
তাদের বাড়ির বৃদ্ধ ছেলেটি এনে দিয়ে গিয়েছে, তাই বসে বসে টানছি। বাড়ির কর্তা আমার কাছে দাওয়ার উপর বসে এটা ওটা গল্প করছে। হঠাৎ সামনের উঠোনে থপ করে কিসের একটা শব্দ হলো। আমরা দুজনেই অবাক হয়ে তাকালাম। ভারী জিনিস নয়, নরম পোটলা গোছের কোনো জিনিস পড়বার শব্দ আর কি। কর্তার নাম বিষ্ণুপদ। সে দাওয়া থেকে নেমে জিনিসটা দেখতে গেল। পরক্ষণেই তার চিৎকার শুনলাম। ভেতর বাড়ি থেকে ভাই ছেলেপুলে সবাই বেরিয়ে এলো। লণ্ঠনা লাঠি হাতে কর্মচারী ভোলাও দেখতে এলো ব্যাপারটা ঠিক কি। আমি এগিয়ে গেলাম। উঠোনের ঠিক মাঝখানে কোথা থেকে একটা মোটা সোটা বিড়াল এসে পড়েছে। একেবারে মেষ কালো বিড়াল। দরজা দিয়ে হেঁটে আসেনি, কারণ ওটার উপর থেকে পড়ার আওয়াজ আমি নিজেই শুনেছি। পাঁচিলের উপাস থেকে প্রাণীটাকে কেউ যেন ছুড়ে দিয়েছে। হঠাৎ এসে মাটিতে পড়ায় থতমত খেয়ে বিড়ালটা সেই জায়গাতেই চুপ করে বসে থেকে চুলচুল করে তাকাচ্ছে। বারান্দা থেকে এক বৃদ্ধ, সম্ভবত বিষ্ণুপদর বাবা, তিনি বললেন, বিষ্ণুপদ কিছু বলবার আগেই সমস্ত উঠোন জুড়ে ধূপধাপ শব্দ শুরু হয়ে গেল। এবার শুধু বিড়াল নয়, তার সঙ্গে ছোট আর মাঝারি আকারের কুকুরের বাচ্চা, সেগুলো মাটিতে পড়ে তারস্বরে চেঁচামেচি শুরু করলো। এমন অনৈসর্গিক কাণ্ড কারখানা কখনো দেখিনি। বিষ্ণুপদ চিৎকার করে তার কর্মচারী ভোলাকে বলল, বাইরের দরজাটা খুলে দে, এগুলো বেরিয়ে যাক। ভোলা ছুটে গিয়ে উঠোনের দরজা খুলে দিতে প্রাণীগুলো হুড়মুড় করে বেরিয়ে চলে গেল। বারান্দায় বিষ্ণুপদর মা কাঁদছেন, ভাইরা বিহ্বল হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর বিষ্ণুপদর বাবা কপালে হাত দিয়ে চুপ করে বসে আছেন। আর বিষ্ণুপদ আমার হাত ধরে বলছে, ঠাকুর মশাই, আজ কদিন ধরে দিনে রাত্রিরে বাড়িতে সব অদ্ভুত কাণ্ড হচ্ছে। আপনাকে বলবো বলে ভাবছিলাম, তার মধ্যে এই আপনার সামনেই হয়ে গেল। বিষ্ণুপদ তার বাড়িতে ঘটা অঘটনের কাহিনী ভীত মুখে বলে গেল। কিন্তু আমার সেসব শোনার প্রয়োজন ছিল না, কারণ আমি ততক্ষণে বাতাসে আতপ চাল আর কিসের একটা অপ্রীতিকর আষ্টে গন্ধ পেতে আরম্ভ করেছি। কথার মাঝখানে অশ্বিনী প্রশ্ন করল, তাতে কি বুঝলেন? নতুন একটা পাসিংশ ধরিয়ে তারানাথ বলল, বুঝলাম যে ও বাড়িতে ব্রহ্ম পিশাচের আগমন ঘটেছে। এসব তারই মূল লক্ষণ। আমার গুরুর কাছে শুনেছি, পুঁথিতে পড়েওছি, দেখলাম এই প্রথম। এবারে আমি কৌতূহলবশে জিজ্ঞাসা করলাম, কি করলেন তারপর? তারানাথ উত্তরে বলল, করবো আর কি, লোকটাকে পিশাচের আবেশ মুক্ত করার জন্য যা করার তাই করলাম। আমাদের সাধনায় নিয়ম আছে, গুরুর আদেশও আছে। কাউকে বিপদগ্রস্ত দেখলে তাকে ফেলে পালানো যাবে না, পালালে নিজের সাধনা সব ফল ধ্বংস হয়ে যাবে। রণদাচরণের বাড়িতে যা যা পূর্ব স্থির করে যাচ্ছিলাম, বিষ্ণুপদর বাড়িতেও তাই করেছিলাম। আমি একটু ঠাট্টা করেই বললাম, তাতে ফল হলো? পিশাচের প্রভাব কি দূর হলো? তারানাথ এবার একটু চটে উঠে বলল, ফল হবে না বলছো কি? আমি তারানাথ তান্ত্রিক বীরভূম শ্মশানের হাকিনী সিদ্ধা মা তুপাগলি শিষ্যা। আমার সামনে দাঁড়াবে নিম্ন ডামর থেকে বেরিয়ে আসা একটা তুচ্ছ পিশাচ? একেবারে প্রক্রিয়া করে তাড়িয়ে ছাড়লাম। সাহস করে জিজ্ঞাসা করলাম, কি প্রক্রিয়া? এবারে বিরক্ত হয়ে তারানাথ বলল, আবার সেই প্রশ্ন। কতবার তো বলেছি যে গুচ্ছ ক্রিয়ার কথা অতিক্ষিত কাউকে বলতে নেই, বললে সে বুঝবেও না এবং ক্রিয়ার গুণ নষ্ট হয়ে যাবে। তবে কিছু কিছু তোমাদের বলি, কারণ তোমরা দুজনেই ভালো আধার। ব্রহ্মপিশাচ বিতরণের পুরো ক্রিয়া কেমন তা বলবো না, তবে কি কি প্রয়োজন হয় তার কিছুটা তো বলেইছি। আরো কিছু শোনো, শুনে অবাক লাগবে। প্রথমে দেহবন্ধন হিসেবে জয়ন্তীর মন 1 অঙ্গুলি পরিমাণ কেটে বিপদগ্রস্ত মানুষটির মণিবন্ধে মন্ত্র উচ্চারণ পূর্বক পড়িয়ে দিলাম। জয়ন্তী চেনো? উত্তরে বললাম, হ্যাঁ, কয়েকবার নাম শুনেছি, গাছ দেখিনি কখনো। তারানাথ আবার বলতে লাগলো, জয়ন্তীর লোকায়ত সাধারণ নাম হলো যাই হর্তকী। দশকর্ম ভাণ্ডারে চাইলে পেতে পারো, কিন্তু প্রথমত তা বহুদিনের শুকনো, এবং সত্যিকারের সেই গাছ কিনা তাও বলা কঠিন। শুনলে বটে, কিন্তু নিজে করতে যেও না, কারণ আসল জিনিস হলো মন্ত্রটি। সেটি আমি অবশ্য বলবো না। এর সঙ্গে লাগে কালো ছাগলের খুঁড়ে লেগে থাকা মাটি, ছুরি দিয়ে সামান্য চেঁচে নিতে হয়।
ঘোড়ার পিছনের পায়ে লোম ইত্যাদি আরো অনেক বস্তু। আকন্দ কাঠের আগুন তৈরি করে মাটির ছোট্ট সরায় এই উপাদানগুলি পুড়িয়ে ছাই সংগ্রহ করতে হবে। ধরে রাখা বৃষ্টির জলে ওই ছাই মেখে সে ভস্যের তিলক কপালে পুড়িয়ে যজমানকে পাশে বসিয়ে যজ্ঞ শুরু করতে হয়। যাই হোক, রণদাচরণের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বাধা দিয়ে তারানাথকে থামিয়ে বললাম, আরে না না, ওই ব্যাপারটা আগে বলেনি। তারানাথ অবাক হয়ে বলল, কোন ব্যাপারটা? আরে ওই যে আতপ চালের আর কিসের গন্ধ পাবার কথা বলছিলেন। উত্তরে তারানাথ বলল, ও, ওটা বাদ দিয়ে যাচ্ছিলাম না। যেখানে এরকম গন্ধ পাবে বুঝবে সেখানে হয় কোনো অপদেবতা বা সাপের উপস্থিতি ঘটেছে। আশ্চর্য হয়ে বললাম, সাপ আর অপদেবতা? দেখলাম অশ্বিনী অবাক হয়ে তারানাথের মুখের দিকে তাকিয়ে। তারানাথ বলল, হ্যাঁ, বিশেষ করে দুধরাজ কেউটে বা গোখরো কাছাকাছি থাকলেও ওরকম গন্ধ বাতাসে পাওয়া যায়। গন্ধটা অনেকটা গোবিন্দভোগ চালের গন্ধের মতন, আর তার সঙ্গে একটু আঁশটে গন্ধ মিশলে যেমন একটা গন্ধ তৈরি হয় সেই রকম। এই নিয়ে তারানাথকে আর ঘাটালাম না। খুচরো উদ্ভট কথা জানতে গিয়ে আসল গল্পটাই না হারিয়ে যায় শেষমেশ। তারানাথ বলে চলল, ঘণ্টাখানেক হেঁটে রামনগর গ্রামে পৌঁছে গেলাম। আম জাম কাঁঠালের ছায়া ঘেরা বেশ স্নিগ্ধ গ্রাম, কিন্তু রণদাচরণের বাড়িতে ঢুকে সেই শান্তির ভাবটা মন থেকে দূর হয়ে গেল। এই বিশেষ অনুভূতির ক্ষমতাটাও মধুসুন্দরী দেবী আমাকে দান করেছিলেন। যেখানে কোনো অশুভ বা অতিপ্রাকৃত শক্তির আবেশ করেছে সেখানে পা দেয়া মাত্র আমি তা বুঝতে পারি। আমাকে দেখে রণদাচরণ দৌড়ে এলো। বারান্দায় জলচৌকির উপর বসে হাত মুখ ধুয়ে বিশ্রাম করতে করতে জিজ্ঞাসা করলাম, এর মধ্যে আর কিছু ঘটেছে নাকি? উত্তরে রণদাচরণ বলল, আগে না, বোধহয় আপনার মাদুলির গুণ। কেবল কালকে রাত্রি ঠাকুরমশাই সেই স্বপ্নটা আবার দেখেছি। সেই অর্ধেক তৈরি বাড়ির সার, সেই আমি বেরোতে পারছি না সেই গোলক ধাঁধা থেকে। আমি বললাম, কোনো ভয় নেই, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। যা যা জোগাড় করতে বলেছিলাম তা সব পেয়েছ তো? উত্তরে রণদা বলল, আগে হ্যাঁ, কিছু তো আপনি আনবেন বলেছিলেন। এবারে আমি বললাম, হ্যাঁ, সে আমি এনেছি। তোমাদের বাড়ি তো দেখছি বেশ বড়, ছাদে উঠবার সিঁড়ি আছে? নইলে লোক দিয়ে আজকের মধ্যেই ভাড়া বানিয়ে দাও, কালকের পুজো আর হোম আমি ছাদেই করব। উত্তরে রণদাচরণ বলল, আগে ছাদে? এবারে আমি বললাম, হ্যাঁ, শোনো রণদাচরণ, যজমানকে না জানিয়ে কোনো ক্রিয়াকর্ম করা উচিত নয়, তাতে ক্রিয়ার ফল হয় না। তোমার বাড়িতে এবং তোমার জীবনে যেসব ঘটনা ঘটেছে তার কারণ শুনবে? জিজ্ঞাসু দৃষ্টিতে রণদাচরণ তাকিয়ে রইল। তার দিকে চেয়ে বললাম, তোমার উপরে ব্রহ্ম পিশাচের আবেশ ঘটেছে। এমন কথা শুনলে মানুষের মনের অবস্থা ভালো হবার কথা নয়। রণদার মুখ শুকিয়ে গেল। সে বলল, সেটা কি জিনিস ঠাকুরমশাই? সে কি খুব ভয়ঙ্কর? তাকে অভয় দিয়ে বললাম, ও কথা তোমার জেনে কাজ নেই। আগুনতন্ত্রের জ্ঞান না থাকলে বললেও বুঝতে পারবে না। আমার বাড়ি যেদিন গিয়েছিলে সেদিনই তোমার কথা শুনে বুঝেছিলাম তোমার কি হয়েছে। ব্রহ্ম পিশাচের প্রভাবে মানুষের জীবনের সব উদ্যোগ অসমাপ্ত থেকে যায়। সেই জন্যই স্বপ্নে অর্ধেক তৈরি বাড়িঘর দেখছো, আর অন্ন কৃত্তিকাও ঘটেছে, অর্থাৎ অন্ন প্রস্তুতের সময় চাল অর্ধেকের বেশি সিদ্ধ হচ্ছে না। তাছাড়া কাল ব্যাহতি যোগ আরম্ভ হয়েছে। অদ্ভুত ভাবে জীবন থেকে হারিয়ে যাচ্ছে সময়, আর তার সঙ্গে শোনা যাচ্ছে নৈশ পায়সের, মানে রাত্রির বেলায় কাকের ডাক। এর পরের পর্ব বড়ই দুঃখের, সেটাই শেষ পর্ব। ভাগ্যক্রমে তুমি তার আগেই আমার কাছে গিয়েছিলে, নইলে হয়তো। রণদাচরণ কাঁপা কাঁপা গলায় বলল, নইলে নইলে কি ঠাকুরমশাই? নইলে শেষ পর্ব অর্থাৎ কায়া ক্ষয় শুরু হয়ে যেত। বাড়ির যিনি কর্তা তিনি অসুস্থ হয়ে পড়তেন, কোন চিকিৎসাতেই সুফল হতো না। একটু একটু করে শীর্ণ হতে হতে অর্ধেকেরও বেশি ছোট হয়ে যাবে দেহ, তারপর অবধারিত মৃত্যু। দেখলাম রণদাচরণের চোখে জল। অসহায় স্বরে সে বলল, আমার ছেলে ভুলে আছে ঠাকুরমশাই, আমি কোনো অন্যায় করিনি, আমি এমন ভাবে মরতে চাই না।
তার গায়ে হাত বুলিয়ে দিয়ে বললাম, কোনো চিন্তা করো না, আমি ভয় দেখানোর জন্য কিচ্ছু বলিনি। বিপদের স্বরূপ জানলে তার বিরুদ্ধে যুদ্ধটা জমে ভালো। কালই সব দুচোখ কেটে যাবে তোমার। পরদিন অমাবস্যা লাগলো দুপুর 3:14 ছাদে চিলেকোঠার ঘরে বাকি বেলাটা তামাক খেয়ে কাটিয়ে দিলাম। রণদা একবার মধ্যাহ্নভোজের প্রস্তাব করেছিল। তাকে বললাম, যজ্ঞ করতে হয় উপবাসী থেকে, আমি আর জলও খাবো না। তুমি খেতে পারো, কারণ তোমার কল্যাণে ক্রিয়া হলেও যজ্ঞের সঙ্গে তোমার কোনো যোগ নেই। তুমি দূরে বসে শুধু দেখবে আর কি। রণদার মা এবং বাড়ির মেয়েদের বলা হলো সংসারের মঙ্গলের জন্য ছাদে আমি একটা সুস্থায়ন আর যজ্ঞ করব। তারা সরল মানুষ, যা বুঝানো হলেও বুঝে গেলেন। রাত 10টা নাগাদ উপদেবতা বিতরণের প্রক্রিয়া শুরু করলাম। একটু দূরে বসে গোল গোল চোখ করে রণদাচরণ দেখতে লাগলো। পুজো আরম্ভ করার সঙ্গে সঙ্গে অনুভব করলাম এতক্ষণ ধরে স্থির থাকা বাতাস মৃদুভাবে ঘুরতে শুরু করেছে। শান্ত জলাশয়ে পাথরের টুকরো ছুড়লে যেমন বৃত্তাকার ঢেউ তৈরি হয়, কেমন যেন একটু শিউরে উঠে রণদা ভীত চোখে চারদিকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে থাকতে বললাম। কাদার উপর পাড়ি ছড়িয়ে যজ্ঞের বেদি তৈরি করেছি, তার উপরে জ্বলছে সরু সরু আকন্দ ডালের আগুন। ডান হাতে কুশি করে ঘি নিয়ে আহুতি দিচ্ছি, আর প্রতিবার বাঁ হাতে ধরা আশেওড়ার ডাল আঁচড়াচ্ছি ছাদের উপরে। ক্রমাগত এইভাবে ঘণ্টাখানেক ধরে মন্ত্রোচ্চারণ করার পর একটা অদ্ভুত গন্ধে চারিদিকের বাতাস ভরে গেল। দুর্গন্ধ নয়, কিন্তু এই একটা এমন গন্ধ যা পৃথিবীতে কখনো সৃষ্টি হতেই পারে না। কিছুক্ষণ নাকে গেলে চেতনা আচ্ছন্ন হয়ে আসতে থাকে। দেখলাম এই অপার্থিব গন্ধের প্রভাবে রণদা বসে থাকা অবস্থাতেই সামনে পেছনে সামান্য দুলতে আরম্ভ করেছে। তার চোখ অর্ধেক বোঝা, মুখ ঈষৎ হাঁ হয়ে আছে। আমি তাড়াতাড়ি মধুসুন্দরী দেবীর দেওয়া শুদ্ধি মন্ত্র উচ্চারণ করে চন্দন মাখিয়ে একটা রক্তকরবী যজ্ঞাগ্নিতে ছুড়ে দিলাম। সঙ্গে সঙ্গে সেই আশ্চর্য গন্ধটা ধীরে ধীরে মিলিয়ে গেল। যজ্ঞবেদীর দিকে তাকিয়ে দেখলাম ক্রিয়ার ফল ফলতে শুরু করেছে। একটি ঘোর সবুজ বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণ আলো কাঁপতে কাঁপতে পালিয়ার কাঠের মধ্যে থেকে উঠে আসছে। মৃদু গলায় বললাম, রণদা দেখো, এই দেখো রণদা, এই দেখো রণদা। আমার আঙুলের নির্দেশ অনুসরণ করে যজ্ঞবেদীর দিকে তাকিয়ে রণদা স্থির হয়ে গেল। বললাম, এই হচ্ছে ব্রহ্মপিশাচের চাক্ষুষ সত্তা। তৎক্ষণাৎ ঊর্ধ্বক্ষেপণী মন্ত্র উচ্চারণ করে আমার তর্জনী নেড়ে ওই সবুজ আলোটিকে আকাশের দিকে চলে যেতে ইঙ্গিত করলাম। প্রথমে আস্তে, পরে দ্রুত আলোটি উপরে উঠে যেতে লাগলো। রণদাও উপরের দিকে তাকিয়ে রয়েছে। অমাবস্যার রাতের আকাশে তখন তৈরি হয়ে গিয়েছে স্বাভাবিক অন্ধকারের চেয়েও অন্ধকার গোল গ্রহণী বৃত্ত। সবুজ আলোটা দ্রুত উঠে তার মধ্যে দিয়ে উপরে কোনো অজানা জগতে মিলিয়ে গেল। একটা বাস এসে ধরিয়ে তারানাথ বলল, পরের দিনই আমি রামনগর ছেড়ে কলকাতায় ফিরে আসি। মাসখানেক পরে রণদাচরণ এসে দেখা করে গিয়েছিল। না, তার বাড়িতে আর কোনো উপদ্রব হয়নি। ভারী খুশি সে। গল্প শেষ করে তারানাথ বলল, কি যা বললাম তা বিশ্বাস হলো না বুঝি? এই জন্যেই তোমাদের কাছে কিছু বলতে ইচ্ছে করে না।